বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুই মনে করছিলাম মদ্দুলাবার বাড়ি আটে এটাকার মানুষগুলা সবাই চেনে। তা আমার মিজানুর ভাই লাল লাল ভাই কয় না চাচা কামর ভুলে গেছো, লাল মামা, আমার জাদু মামা, এগুলো বোধ হয় মসজিদে না সুপারিশ করবে। বিশ্বাস করেন দুনিয়াটা এমন নিষ্ঠুর, কেউ সুপারিশ করে নাই। কইছে তোমার বিবেক, তোমার তোমার বিবেক, তোমরা যদি ভালো মনে করেন সেটা সিদ্ধান্ত নেবেন। কইছে কি কয় নাই বাবা, কইছে কি কয় নাই? মই মানুষটা এই ক্লাস 7 যখন 6 পড়ো তখন মোর বইনের বিয়ে হয়েছে। এ বাবা থাকিস কেন, মোর আওয়ালা অনেক দূর যাইবে, চুপ থাক। যখন ক্লাস 6 পড়ি তখন বিয়ে হয়েছে। তো রংপুর শহর তখন বড় হয়নি, আমরা তো গ্রামের মানুষ। দুলাভাই ফ্যান্সি টেইলার্স থেকে 27 টাকার কাপড় আর 20 টাকা কাটিং দিয়ে একটা হাফ প্যান্ট কিনে দিছিল সাদা রঙের, মানে এরকম বেল্ট পরা যায়, বুঝছেন? ওই হাফ প্যান্ট পরে আমি কিন্তু বক্সিগঞ্জের হাটত ঘুরছিলাম। এই বক্সিগঞ্জের হাটের জামাতজল ভাই, ইউসুফ ভাই, আমার মহবাজ চকিদার, আমার আলাল ভাই, এই লোকগুলো আজকে নাই। মোক খুব টানি নিয়ে যায়, আজ এটা খাওয়ায় কাল এটা খাওয়ায়, মানে মুই মনে হয় এটাকার এই টাকারে ছওয়া আসতো। তা মুই মনে করছিল যে যারা বক্তব্য দিলে আমরা তো মুখ চেনে, মোর জন্য বোধ হয় 2টা কথা কইবে, মুখ বোধ হয় কথা কম কইলে হইবে। তা ইমরা এমন করেই কথা কইছে, মোর পক্ষেও কয়লাই বিপক্ষেও কয়লাই, হ্যাঁ, কোন সুপারিশ করে নাই। কথাটা কিন্তু বোঝেন। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 2 ধরনের বিষয় থাকে। একটা হলো মেম্বার চেয়ারম্যানরা ভোট করে, ভোটে যদি আমি জিতি এইটা করে দেবো, এই কথাটা বলে। এমপি ভোটও যারা করে তারাও বলে যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি করেন তাহলে এই ব্রিজটা, এই রাস্তাটা, এই বিদ্যালয়টা করে দেবো। এটাই তো কথা হওয়ার কথা না? এমপি হওয়ার আগত মানুষ কাম করে পায়? ব্যতিক্রম আমি রুহুল আমিন। এমপি নির্বাচনের কথা মুখে তোলার সাথে সাথে বক্সিগঞ্জের বাজারে যখন আসছি, চা খাচ্ছি, আজকে তার জন্য কষ্ট হয় যে বাতেন মামা আমার হাত ধরে কইলো, বাবা রে এই রাত বেরিয়ে তো তোমার গুলার পিছত ঘুরবার নাগে, বাড়িতে যাস বকা খাক। তোমার মামির এতে কোনা ইয়াও, তোমার মামি এতে কোনা হেডমাস্টার এই বক্সিগঞ্জ হাই স্কুলত। মোর কথা কি বোঝা যায় না? হ্যাঁ ও কিছুই কর না, মুই খালি কম তোমার খালি বসে তা হয়। মুই তো এটা বক্তব্য দিবার আসলে ভাই, মুই তো কথা কচ্ছে। তা আমি কইলাম যে মামু কি করবেন লাগবে? কয় কিছু একটা দেও কানে এটা দিলে তোমার মামি আর মুখ রাইতে ঘুরলে কিছু কইবে না। বাতেন মামা এই যে কয়েকদিন আগে মারা গেল। আমি এই বাতেন মামার বাইরে একটা পানি খানা এলে যে সুপারি খাচ্ছেন তো গাড়া ধুকছে। বাতেন মামার কথায় বক্সিগঞ্জ জুনিয়র হাই স্কুলটার 6 তলা বিল্ডিং করার জন্য প্রথম 1.5 কোটি টাকা দিলাম, বরাদ্দ করি। মাটি পরীক্ষা হয়েছে, এই কয়েকদিনের মধ্যে কাম শুরু হবে। আপনারা কি কেউ শুনছেন? তো এইটা শোনার পরেও যদি চাচা আমার লাল মামা মোর জন্য যদি সুপারিশ না করে, তাহলে মুই এলা কি করিম কন্ত? মোর রাস্তা করে লাভ কি? আমার বলেন আপনারা, আমার তো রাস্তা করে লাভ কি? মানুষ যদি আপনারা যদি আমি বাড়ির ছওয়া হাফ প্যান্ট পিন্দি একটা ঘুরি বেড়ানো, সেই জায়গাত আসি একটা বিল্ডিং করে দিনুম, একটা রাস্তা করে দিনুম, তোমরা যদি খালি এই কথাটা যদি একটা কয়া মসজিদে দোয়া আছে নেতার মুখের কথা কর না গেলে, আচ্ছা 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 বাবা তাকাল কেন? এখন কথাটা হচ্ছে বাবা শোনেন, এখন কথা সকাল থেকে আমরা 9টা মিটিং করেছি। 9টা মিটিং, এটা 10ম মিটিং করতেছি। সবগুলো ফেসবুক লাইভে আছে। আমি যতগুলো কথা বলতেছি সব রেকর্ড হচ্ছে। ফেসবুকের 5-7 হাজার লোক সাথে সাথে দেখতেছে। আমার কথা ক্লিয়ার? কোনো মিথ্যা কথা বলা যাবে? আগের সেই দিন আছে যে আসি চাপা মারিমার কয়া যায়, আগের তো সেই দিন নাই। এলা তো সব রেকর্ড হইতেছে, সমস্ত লোক দেখতেছে। ঢাকার লোক বসে বসে দেখতেছে যে রুহুল আমিন ওটা কি কয়েছে। ভাই কথাটা বোঝা গেছে?
আমি বলতে চাই যে আমি একমাত্র ব্যক্তি যিনি এমপির কথাটা মুখে তোলার সাথে সাথে শুধু বক্সিগঞ্জ হাই স্কুলের 6 তলা ভবন করি নাই। আমি যখন সয়রাবাড়িতে গেলাম, সয়রাবাড়ি আব্দুর রহিম দাখিল মাদ্রাসার সুপার মোর নানার বাড়ি। আমার মামু তোমার এটা ভাঙ্গা ঘর কেন ভাই, বিল্ডিং কেন নাই? কয় মামু অল্য কথা কম, মোর বিল্ডিং করে লাভ কি জাদু? এনে বিল্ডিং করবে গেলে 3 লাখ টাকার আঙ্গা মন্ত্রী এমপি দাও, আর পিএস মমিন ওকে বলে 1 লাখ দিবেন নাকি? ফির যদি এনে বিল্ডিং দেয়, আমি জানি না আপনারা কারা মাদ্রাসার টিচার, আমি জানি না, যারা বিল্ডিং এর তদবির করছেন তারা বুঝবেন। ফির ওটা কোনা যেয়া বাড়ির মিষ্টি ধরে যাবার নাকি, মিষ্টি ধরে যাওয়ার নাকি, ফির দেরি হলে বাড়িতে ওটা কিছু পাইসা সে বলে দিবেন নাকি, আমি জানি না, আল্লাহ মাফ করুক, আমি জানি না। আমরা সেই রকম সংসদ সদস্যকে নিয়েছিলাম। তেমন মামু এটা তো মোর বাগান বাড়ি, এটা মোর বাগান বাড়ি, তো এটা কোনো যদি একটা বিল্ডিং না হয়, দূর দূরান্তরে মানুষ আসি দেখবে মা বাড়ির গুলোতে একটা বিল্ডিং করে নাই, কিসের না বালার ভোট করে, এই কথা তো কইবি, তাই না? আমি ওইখানে একটা 6 তলা ভবনের জন্য 1 তলা হবে, ভিত্তি হবে 6 তলা, নগদ 1.5 কোটি টাকার বরাদ্দ নিয়ে দিলাম। ঠিক আছে, এখন মহিপুর গজঘন্টা মনে ওই ওই পাশে না আমার পুপ্পাকে উমরা আলাম কয় কি শুরু করলেন, কি ব্যাপার? এমপি হলে ওই প্যাকে খালি টানেন, আমার গুলার কিছু লাই। কথাটা বলুন, কথাও ঠিক, ভোট তো সবার সমান, আর দূরত্বে একটা বেশি কাম করা দরকার। ফির গজঘন্টা স্কুল অ্যান্ড কলেজে 1.5 কোটি টাকা দিয়ে 6 তলা বিল্ডিং এর অনুমোদন করে দিলাম। আচ্ছা, এরপরে আসেন আমার লোকমান স্যার, বড়বিল হাই স্কুলের হেডমাস্টার লোকমান ভাই, মক্কা ভাইজান ওই প্যাকেটে হামাকগুলা কিছু না দেন। ঠাকুরিয়াদা, আপনাদের এই ঠাকুরিয়াদা স্কুল অ্যান্ড কলেজের হেড প্রিন্সিপাল মজিদ ভাই হামাকগুলা এটা খালি কেন পশ্চ করে দেখেন, উমাকে বললে কি বিল্ডিং টিল্ডিং আমার কোনো নাই, মুশকিল উৎপন্ন। ফির 8টা প্রতিষ্ঠান 15 লাখ কোটি টাকা নিয়ে দিন। আচ্ছা, এখন এলজিডির কয়টা রাস্তার জন্য মুই এনা তদবির করছিল যে এল্লে করে দিলে মুই বোধহয় মানুষ বোধহয় আমাকে ভাল কইবে, মোর বোধহয় বেশি খাটনি হবে না। এল্লে রাস্তা করার ব্যবস্থা করছে। 5টা রাস্তা অলরেডি মুই উদ্বোধন করে ফেলাছি। মোক 20 কোনা রাস্তা দিছে। এই 20 কোনা রাস্তার মধ্যে এই রাস্তা কোনা আছে। এই রাস্তাটার কাজ অক্টোবর নভেম্বর মাসে হবে না। এই রাস্তা কোনা লিস্ট ফাইনাল হবে ডিসেম্বর মাসে, কারণ এটা এই প্রজেক্টের সেকেন্ড ফেজ। আমাদের এই মিজানুর ভাই এরা চাকরি করে, আমরা বুঝবে প্রজেক্টের কিছু নিয়ম নীতি আছে। এই রাস্তাটা ওই ভাইলত বাবা চলে গেছে, গাইলেন মারেন যা কর মোট এর আগত করার কোনো উপায় নেই। ডিসেম্বর মাসে ফাইনাল হবে, পরে হবে। সদরে যে 1 থেকে 9 ওয়ার্ড, এইখানে আমি 22টা রাস্তার অনুমোদন নিয়েছি এবং করব। প্রশ্নটা হচ্ছে যে মাও একটা বসকে নেই, আমি দূরান্তরী মানুষ ভাই, যে গেলে খারাপ করবে আর কথা কর না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা বুকে হাত দিয়ে, আপনি একজন বিবেকমান মানুষ হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে একটা প্রমাণ দেন তো ভাই, এমপি হওয়ার আগত কাজ করছে এরকম কেউ আছে? আছে? আমি করেছি, আল্লাহর কাছে শুক্রিয়া। কপালে আল্লাহ এমপি লেখলে মুই নমিনেশন পাইম, এমপি হই, কপালে না লেখলে মুই হবার না। কিন্তু এমপি হওয়ার আগে যদি মানুষের ভালোবাসা যদি আমার সম্পদ হয়, মানুষের ভালোবাসা যদি আমার যোগ্যতা হয়, তাহলে এই কাজ করার পর আপনাদের ভালোবাসাটুকু তো আমি পেতে পারি। এবং আপনারা যখন দোয়া করবেন, সেই দোয়াতে আমাকে একটু রাখেন, আমার এর বেশি চাওয়া পাওয়ার নাই, এর বেশি চাওয়া পাওয়ার নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আপনারা আছেন, বলেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে এই কাজগুলা করা সম্ভব? সম্ভব, সবার পক্ষে সম্ভব না। তাহলে আমার পক্ষে কেমনে সম্ভব হলো? আমার পক্ষে সম্ভব হলো এই জন্য, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স করার পরে আমি একটু দুর্যোগ নিয়ে কাম শুরু করলাম। পেট তো চলেন দেখবে, হ্যাঁ। প্রথমে বুদ্ধি বেশিক্ষণ কম
তাও না খাইবেন তো? প্রথমে নিয়াত করলাম যে গঙ্গাছড়া কলেজের মাস্টার হইম, প্রফেসর হইম, রাজনীতি করিম, একদিন ভোট টোট করিম, একটা নিয়াত করলাম। আব্দুল মতিন চৌধুরী তখন হোম মিনিস্টার, ওনার সাথে আমি আসলাম, গঙ্গাছড়ায় মিটিং করলাম। টফি ভাই তখন আমাদের বিএনপির নেতা, দায়িত্ব দিল মতিন চৌধুরী নিয়ে যায়, টফি এই রুহুলকে কলেজে ঢুকায় নাও। ঠিক আছে, মুই পরীক্ষা দিবে মানে দরখাস্ত করলাম। দরখাস্ত করার পর একটু ডাকার পরে মক্কা তোমার পরীক্ষা নেওয়া লাগবে না, তোমার এমনি পাবেন। মানে কেন? ঢাকা ইউনিভার্সিটির কেউ এটা নাই, তোমরা ভালো মেট্রিক ইন্টারভিউ রেজাল্ট ভালো, এখানেও ভালো আছে, তোমরা একটা চাকরি করে পাইবেন, কথা শেষ। পরে মোক টফি ভাই ঢাকা কয়, রুল ঘটনা তো অন্য, আর ডোনেশন নেওয়া লাগে তা 2 লাখ টাকা লাগে, তা তোমার তো এটা সাবজেক্ট ভালো, ছাত্র ভালো, তোমার খালি 50 হাজার টাকা হলে হবে। তোমার ক্ষেত্রে 50,000, মানে ওই সময়ের কথা, এখন কিন্তু মেলা, আর এখন ওই পদ্ধতি নাই ওই সময়। তা মুই কোনো মনে মুই তো টাকা দিবার পাবার না, মুই টাকা কোটে পাব, মুই এমনি চাকরি বাকরি লাই, আর ইউনিভার্সিটি পড়িয়া দেওয়া লিগড়ি করছি, লেখাপড়াও ঠিক মতো করি লাই, মেলা ঝামলা বাবা। এটা কথা যাক। পরে টফি ভাই মোক কইলো যে ইয়ে করো তো, আর রুল 30,000 টাকা দাও, আর 20,000 টাকা না বেতনের সময় দেন, তো এটা ঢোকো। এটা কায় কল? টফি ভাই। ওই বাড়ি গেল, হ্যাঁ বাবা আস্তে আস্তে, আর সব মানুষ তো এরকম করবে। আরে বাবা সবারা এরকম করে, সবা তো সবাই। আচ্ছা শোনেন, ওই বাড়ি গেছুম, বাড়ি যেয়া আব্বারটা টাকা চান, আব্বা টাকা দেন, শরমও লাগে, ইউনিভার্সিটি পাস করি টাকা দিয়ে ফের চাকরি নেম। তা আব্বা কোন মানে মুখ দেখে আব্বা নিডাল হয়ে গেল, বালিশ বুকুর দিয়ে বসিয়া, মনটা খুব খারাপ। মানে আব্বা কি হয়েছে, শরীর খারাপ? নয় বাবা রে, এই 15-16 জনের মাটি জিল্লার ধান কাজটা ওগুলাই কয়দিনতে ভাঙি গেছে নদীত, মানে আমাদের বাড়ির পূব পাশের জমিগুলা। তা চিন্তা করলো, আরে এই বাপক এই খুশি ভাই 30,000 টাকার কথা কেমনে কম, মুইয়ের লাইক হয়ে কলেজ তার লাটুকে বই ঢাকা চলে গেছে, বুঝছেন? তারপরে এই যে দুর্যোগের উপর একটু কাজ কাম করিয়া পরে আমি ব্র্যাক ইউনিভার্সিটি, মানে হামার গুলার আমল তো একটা পুরাতন ছিল, এখনকার যে জাতি এখন এই চাংলা আসতে 97 সাল থেকে 2007 সাল, কত রে বাবা, ওই যে জেএনজি বলে কাকতবা গুলাক, 97 সাল থেকে যে বাচ্চাটার জন্ম হয়েছে 7 সাল না 8 সাল, এদেরকে এরা বলে, অর্থাৎ 13 বছর বয়স পর্যন্ত এই বাচ্চাগুলোকে বলে জেএনজি। জেএনজি অর্থাৎ এদের ভাষা ভিন্ন, এদের চিন্তা ভাবনা ভিন্ন। আমরা 5 জন বন্ধু খালাতো ভাই একসাথে হইলে আমরা বসে এটা ওটা খেলতাম, আর আমরা 4-5 জন খালাতো ভাই একসাথে হয়ে মোবাইল টেপে, কি ঠিক না ভাই? আচ্ছা শুনলে না আমার কথা, কি বোঝা যায়? ওরা এলা মোবাইল টেপে, ওরা এলা মোবাইল টেপে নয়, এদের এদের এই যুগের সাথে তো তাল মিলা লাগবে। তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এই দুর্যোগের উপর পড়ালেখা করলাম, ওইটাকে বলা হয় মাস্টার্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটিতে করলাম। করার পরে আমি কোরিয়াতে গেলাম, সেই কোরিয়াতে এনডিএমআই, ওদের ওখান থেকে আমি একটা ডিগ্রি নিলাম। নেওয়ার পরে আমি ওআইসিতে, এই যে ভাইরা যেমন কনসালটেন্সি করে বিভিন্ন ডিপার্টমেন্টে, রোডসে, এলজিডিতে, আমি ওআইসি থেকে নমিনেশন পাইলাম। ওআইসি ভুক্ত 56টা দেশের আর্মি এবং এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে যারা কাজ করে তাদেরকে ডিজাস্টার সম্পর্কে আমাকে ধারণা দিতে হবে। আমি খুব খুশি, মনটা তখন খুব ভালো, মানে হই 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 ব্যাপার। চলে গেলাম আজারবাইজান, আজারবাইজানে আর্মিদেরকে ট্রেনিং দিলাম। আজারবাইজানের ডেপুটি মিনিস্টার আমাকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার দিল যে তারা আমার ট্রেনিং এ খুবই খুশি। এইটা আমি তুরস্কে দিলাম, তুরস্ক হচ্ছে ওআইসির হেড অফিস। তুরস্কে দিলে আমাকে এই যে অনেকগুলা দেশে আবার ট্রেনিং এর জন্য নির্ধারণ করা হলো, কিন্তু আওয়ামী লীগ সরকার আমি ব্যাক করার পরে আমাকে আর দেশের বাইরে যাইতে দিল না। আমি ভাই বুঝাইতে পারছি? তাহলে ওটা পেশা শেষ করি কি, এই চলছে, যাই হোক আল্লাহ ভালো রাখছে। এই যে এই জায়গাগুলোতে চলাফেরা যে করলাম, আর আমি সবসময় একটু বড় মানুষের সাথে রাজনীতিতে একটু খাতির রাখি। তা আমাদের বিএনপির প্রধানমন্ত্রী কাজ ছিল বাবা কন্ত, খালেদা জিয়া আমাদের ম্যাডাম, নাকি বিএনপির আমলে? খালেদা জিয়ার বোনের ছেলে,
এখন তারেক রহমানের আপন খালাতো ভাই এই ডুমার ডিমলা থেকে ইলেকশন করে, নাম হচ্ছে তুহিন। আমি ঢাকায় একটা বিপদে পড়ছিলাম। এই এখন টিভি খুললে রিজভির নাম শোনা যায় না, বিএনপি রিজভি। তাই রিজভি ভাইয়ের সাথে কথা বলবে গেছে, ভাই এই বিপদ। তা মোক কয়, ভাই এটা তো খুব খারাপ অবস্থা, কিছু করবে পাবো না, ম্যাডামের ভাগ্নে তুহিন আসছে ডোমার ডিমলায়, আর তুমি একটু তার দেখা করো। আমি বলে দিচ্ছি, কারণ উনি আমার স্যারের ছেলে। রিজভি ভাই বললো 94 সালে আমি তুহিন ভাইয়ের সাথে দেখা হইলো। এ পর্যন্ত আমার সাথে তুহিন ভাইয়ের সম্পর্ক খুব ভালো, ওনার সাথে আমার সম্পর্কটা ভালো। এবারে যে উনি মাঝখানে আমেরিকায় পালায় গেছিল না, আবার আসিয়া যে অফিস নিচ্ছে বনানীতে, ওই অফিসে মোর বসা রাখার চেয়ার বা একটা রুম আছে। এখন কি হইলো, উনি হচ্ছেন শুধু ম্যাডামের ভাগ্নে না, উনি হচ্ছেন সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের নেতা। আবারও বলি, সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের নেতা। এখন বাবা, আমার দেশের বাজেট যদি 100 টাকা হয়, তাহলে তার 82 টাকা খরচ করে ইঞ্জিনিয়াররা। কারণ হোক সেটা শিক্ষার ইঞ্জিনিয়ার, হোক সেটা রাস্তার ইঞ্জিনিয়ার, হোক সেটা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার, অথবা জনস্বাস্থ্যের ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়াররাই খরচ করে। আমি বুঝাইতে পারছি? ওই ইঞ্জিনিয়ারদের নেতার সাথে ওই বৈষম। কারণ এলজিডির কোন ইঞ্জিনিয়ার যখন আমার ওঠে আইসে, মনে হয় কে আসছে রে, কমুক, আর ডাক আমার রুমে, আগে আমার রুমে ডাকে বসে একটা চা টা খাওয়া, কপ করে হাত খান ধরি। তা মুই তো একটা ফেললা লোক নয়, মোরও তো দেশে বিদেশে ট্রেনিং এর অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে, তুহিন সাহেবের মুখ কাছের লোক, তা মোরও তো একটা দাম আছে। হাত খান ধরলে লোকটা মুখে দেখে, ভাই ভাই কি হয়েছে, ভাই কথা দেন, একটা হাতটা ধরছি, কথাটা দেন। ভাই বলবো, ভাই আমাকে এই 2-4টা রাস্তা একটু পাকা করে দেওয়া লাগবে, লোকগুলো খুব দাবি করে। এই তখন রাস্তাটা দেয়। বিশ্বাস করেন আমার কোনো পাওয়ার নেই। আমি যখন যা চিফ ইঞ্জিনিয়ারকে বলি যে ভাই এই আমার একটা বিল্ডিং লাগবে, এই তখন হাত খান ধরলে, অনুরোধ করলে বিল্ডিংটা দেয়। বিশ্বাস করেন আমার কোনো পাওয়ার নেই। আমার পাওয়ার শুধু এতটুকু, আমি সেই কথাটা বলার মতো লোকের কাছে বলতে পারি। আমার সোসাইটিতে ওই অবস্থানটা আছে যে আমি একটা লোকের হাত ধরলে সে অন্তত মনে করে যে লোকটা অনুরোধ করছে, এটা ফেলানো যাবে না। তাই যদি না হতো, যারা লেখাপড়া করেন, যারা এই যে শিক্ষিত মানুষ, মিজানুর ভাই আছে, আমি তার সাথে চ্যালেঞ্জ করলাম, শিক্ষা অফিসে যান। জুলাই মাস থেকে এই অর্থ বছরে রংপুর জেলায় মাত্র 2টা মাদ্রাসার বিল্ডিং হয়েছে। একটা মিঠাপুকুরে চিফ ইঞ্জিনিয়ারের বাড়ি, আলতাফ সাহেবের বাড়ি, সে একটা বিল্ডিং পাইছে। আর আমার রুহুল আমিনের কথায় সয়রাবাড়ির বিল্ডিং হয়েছে। দ্বিতীয় কোন বিল্ডিং এই রংপুর জেলায় হয় নাই। আমি বলে দিলাম আপনাদের কাছে। এই যে মিজান ভাই, আপনি শিক্ষা ডিপার্টমেন্টে কালকে যাইয়েন, যদি আমার কথাটা সত্য হয়, তাহলে আপনি আমাদের এই বাপ ভাই গুলা যারা আছে, চাচা ভাতিজা, এদের কাছে বলবেন। এবং আমি যদি এই রাস্তা করতে পারি, এই বিল্ডিং করতে পারি এই বক্সিগঞ্জের স্কুলে, তাহলে আমি কিন্তু আপনাদের দোয়া একটু ভাগিদার কিনা বলেন, মা বোনদের কাছে ভাগিদার কিনা বলেন। আমি এই জন্যই এসেছি। আমি কিন্তু আজকে এই ভাই আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকে যে 8টা মিটিং এর আগে করেছি, এই মিটিং পুরুষ মানুষ ছিল না, বেশি মহিলা। কারণ মহিলা, এই কারণে আমার চিন্তা হচ্ছে যে যদি আমি কখনো নির্বাচনে যখন মনোনয়ন নিয়ে আসব, তখন হাটে বাজারে এমপি ক্যান্ডিডেটরা মিটিং করে, বড় বড় মিটিং করে, কিন্তু মহিলারা কিন্তু যায় না, যায়। তা আমার কথা হলো যে আমি একটু ঘুরে 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 মা বোনদের সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। কারণ যে লোকটা নির্বাচন করে, সে হারলেও মানুষ চেনে, পরাজিত হলেও চেনে। আর ওর তো নির্বাচন করার কোন যোগ্যতাই হয় নাই, ও মানুষ চেলবে কেমন করে কল। কিছু লোক চেনে যারা হাট বাজার করে, চার দোকানে বসে আড্ডা মারে, স্কুলের কমিটিতে আছে বা মেম্বার চেয়ারম্যানি করে, তাদের কিছু লোক চেনে। কিন্তু সাধারণ মানুষ তো আমাকে চেনার কথা না, মহিলারা তো চেনার কথা না। আমি এই মা বোনদের কাছে একটু দোয়া চাইতে আসছি, তাদের সাথে একটু পরিচয় হতে আসছি। আজকের উঠান বৈঠকের লক্ষ্য কিন্তু এইটুকুই। আমি মা বোনদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে আপনার কোলের যে সন্তানটা, তাকে তো আপনি আপনার জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু যতই আপনি ভালোবাসেন, যতই আপনার সন্তানকে আদর করেন, এই শুধু ভালোবাসা, 2 গালে চুমা খাওয়া আর ভাত তুলে খাওয়াই কিন্তু আপনার দায়িত্ব শেষ না। আপনার সন্তানটা সঠিক সময় স্কুলে গেল কিনা, মাদ্রাসায় গেল কিনা, সেটা দেখতে হবে। বাচ্চারা যখন একটু বড় হলো, বাজারে গেল, বাজার থেকে রাতে সে কখন রাতে ফিরলো,
মা হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে। মা হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বাচ্চাটা কতটুকু ভাত খাইতো, হঠাৎ করে ভাত খাওয়া কেন কমায় দিল। মা হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বাচ্চাটা রাতে 12টা হলে ঘুমায় যেত, সেই বাচ্চা ফজরের আজান পর্যন্ত ঘরে লাইট জ্বালায় জ্বালায় কি করে, এটা তো আপনার মা হিসেবে দেখতে হবে। কারণ যদি দেখেন যে ওই বাচ্চাটা খাবার কম খাচ্ছে, যদি দেখেন সে অধিক রাত পর্যন্ত জেগে আছে, যদি দেখেন সে 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, যদি দেখেন যে তার ব্যবহার আগের চেয়ে কর্কশ হয়ে গেছে, ব্যবহারটা কেমন কেমন হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার সন্তান ওই হাট বাজারে গিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো ইয়াবা অথবা ফেন্সিডিল অথবা বিভিন্ন মাদক দ্রব্য সেবন করছে। এটা হতে পারে না। মা হিসেবে যখন আপনার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো এলাকাবাসী যখন আপনার কাছে এসে বলবে যে আপা আপনার ওই ছেলেটাকে যে দেখলাম ওটা বসি বসিয়া জুয়া খেলাইছে অথবা বসি বসিয়া মাদক সেবন করতেছে, হিমালয় পর্বত আপনার উপরে ভেঙে পড়লে যে কষ্ট আপনি পাবেন, আপনি তার চেয়ে বেশি কষ্ট পাবেন। সত্য না মিথ্যা আপা? কিন্তু আপনাকে সচেতন হতে হবে, সজাগ হইতে হবে। আপনার লালিত কোলের সেই সন্তানটিকে আপনি কিভাবে দেখতেছেন সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। শুধু সেটাই খেয়াল করলে হবে না, আপনার এই কোলের সন্তান, আপনার সেটা শিশু সন্তান হোক, পুরুষ সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, আপনার সেই সন্তানটা বড় হবে, আস্তে আস্তে বড় হয়ে লেখাপড়া করবে, সে মানুষের মুখ উজ্জ্বল করবে, সে সমাজে চাকরি করবে, সে ভালো মানুষ হবে। এটাই তো আপনি পিতা হিসেবে, মা হিসেবে আপনি চান। কিন্তু আপনি আজকে দেখেন এই রংপুর এলাকা, এই গঙ্গাচড়া এলাকার একটি ছেলে যদি পরীক্ষা দেয়, ঢাকায় যদি কোনো পরীক্ষা দেয়, একটু ভাইভাতে তদবির করা লাগে। লিখিত পরীক্ষার তদবির লাগে না, ভাইভাতে একটু তদবির করা লাগে। আপনি দেখান, চোখটা খুলে দেখান যে গঙ্গাচড়াতে আপনার ছেলের জন্য, আপনার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য তদবির করার মতো, ফোন করার মতো কোন লোক আছে কি নাই? এই মুহূর্তে আমি বললাম নাই। কেন নাই? এই জন্য নাই বাবা, এই আমাদের এই ঘরের ছেলেগুলার মধ্যে, আমাদের এই লোকজনগুলোর মধ্যে যদি কেউ এমপি হইতো, তাহলে ওই এমপি সাহেব, সাবেক এমপি হলে একটা ফোন করা যায় যে আমি সাবেক এমপি অমুক বলছি, বলা যায় না? দুর্ভাগ্য আমাদের। কোথায় সেই করিমউদ্দিন বড় সাহারা গাছ, কোথায় সেই শরফুদ্দিন আহমেদ জন্টু রংপুর, কোথায় সে মশিউর রহমান রাঙ্গা, যারা বাসের এই সুপারভাইজার, কন্ট্রাক্টর, বাসের মাস্তান, এই মডার্নে কিছু লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, বাস তাড়ায় দেয়, তারা যে টাকা তোলে সেই টাকার ভাগ দিয়ে যারা আজকে আমাদের এমপি হয়েছিল, ওই আসিফ সারিয়ার, তাদের তো ফোন করার যোগ্যতা থাকবে না। যোগ্যতা কাকে বলে সেটা আমি জানি না, আপনার অন্তর বলবে। যোগ্যতা কাকে বলে যে এমপি না হয়েও ফোন করলে রাস্তা হয়? যোগ্যতা তাকেই বলে দল ক্ষমতায় নাই, কিছু নাই, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে, আমরা ফোন করলে একটা বিল্ডিং হয়। যোগ্যতাকে মাপতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার কোলের সন্তানটার জন্য গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে যদি আপনি মুনাজাত করেন যে হে আল্লাহ, আমার যে ফুটফুটে সুন্দর বাচ্চাটা দিয়েছো, তাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই বাচ্চাটাকে তো আল্লাহ তুমি মানুষের মতো মানুষ করো, এই দোয়াটুকু যখন আপনি করবেন, তখন আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার এলাকার স্কুল, আপনার রাস্তাঘাট করার জন্য আমি যে উদ্যোগ নিয়েছি, আপনি সেই দোয়ায় একবার আমাকে নিয়ে আসেন। আমার জীবনের এর চেয়ে চাওয়ার আর কিছু নাই। উন্নয়ন খুব বড় জিনিস না, এই রাস্তাঘাট, ব্রিজ, বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমাদের কাছে কিছু ব্যাপার না। সামনে যদি তারেক ভাই যদি প্রধানমন্ত্রী হন, আমাদের তুহিন ভাই যদি চেয়ারে থাকেন, আর আমি রুহুল আমিন যেহেতু জীবনের 31টি বছর তারুণ্যের এই যে প্রতিযোগিতার যুগে 31টা বছর তার সাথে আছি, এবারে যদি থাকতে পারি, বিশ্বাস করেন ইশারা করলে কাজ হবে। আর সমাজে অনেক কথা আসছে, অনেকে মোবাইল ফোনে, মুঠোফোনে নমিনেশন পাচ্ছে, আপনারা বিশ্বাস করেন না, নমিনেশন কাউকে দেয় নাই। এই গঙ্গাচড়ার মাটিতে যদি কেউ নির্বাচন করে, সেটা রুহুল আমিন ধানের শেষ দিয়ে করবে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর বেশি কথা কব না, বেশি বাড়াবো না। আমি আমার স্মৃতিতে, আমি এখনো মনে হয় না যে আমি এত বড় মানুষ হচ্ছি, বয়স তো প্রায় 60-এর কাছাকাছি চলে আসতেছে, আমার মনে হয় না। আমার এখনো সেই মনে হয় যে আলাল ভাই সাইকেলের দোকানে আশেপাশে ঘুরতেছি, ঠিক না ভাই? আমার এখনো মনে হয় যে ইউসুফ ভাই জোর করে টানি নিয়ে যায় একটা
সিঙ্গারা চা খাওয়াইতেছে। বিশ্বাস করেন, আমার এখনো মনে হয় যে মোহাম্মদ চৌকিদার বসিয়া সবাই চা খাওয়াইতেছে আর মজার মজার গল্প করতেছে। যারা মুরব্বী আছেন তারা কিন্তু এটা আমার কথাটা বুঝছেন, বুঝেন নাই? মা ওরা, আমি তোমাদের কাছে অনুরোধ করি যে আমার বাড়ি কিন্তু আলমবিদিতর ইউনিয়ন, আমার বাপের বাড়ি নোয়ালী ইউনিয়ন, বুঝছেন? আলমবিদিতর ইউনিয়ন। আরে তোমার এই এলাকাটা হলো আমাদের এলাকা নয়। তোমরা যখন বড় হইবা, পড়াশোনা করে চাকরির কাছে যাবা, তখন আমাদের কাছে আসতে হবে, যদি আল্লাহ আমাদেরকে সেই পজিশন দেয়। এবং যখন শ্বশুর বাড়ি যাবা, তখনও কইতে পারবা এই এমপি আমার পরিচিত, বেশি বাড়াবাড়ি করেন না, কইতে পারবে না? এই কথাও কিন্তু কইতে পারবা, যারা আমার এলাকার এমপি আছে, এমপি আমার পরিচিত। আরে প্রধানমন্ত্রী পর্যন্ত ওনার বাসা বন্ধ যাওয়া আইসা করে আমার এমপি নয়, এই কথাটা কওয়ার পাবা। লোক লাগবে পাওয়ার, লোক লাগবে। জীবন একাই কেউ বড় হইতে পারে না, সম্মিলিত প্রচেষ্টায় বড় হওয়া যায়। আমি আপনাদের ধৈর্য শ্রুতি ঘটাবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।